হাই প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে সবাইকে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক নির্ণয় এবং একটি জটিল সংখ্যা হইতে কীভাবে মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে হয় তাহা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো শুরু করা যাক আজকের আলোচনা। হাই প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে সবাইকে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক নির্ণয় এবং একটি জটিল সংখ্যা হইতে কীভাবে মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে হয় তাহা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো শুরু করা যাক আজকের আলোচনা। কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে এমন একটি স্থানাঙ্ক ব্যবস্থা যে স্থানাঙ্ক ব্যবস্থায় XY টাইপের কিছু রাশি থাকবে। কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে, যদি আমার কার্তেশীয় স্থানাঙ্ক এখানে x প্রাইম এবং y প্রাইম বা ড্যাশ, আর এটা কত মূলবিন্দু আর, ঠিক আছে। আমি বলছি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এমন একটি ব্যবস্থা যেখানে XY টাইপের রাশি থাকবে। এখানে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যদি আমি একটা এই বিন্দুর যদি x, y হয়, তাহলে আমরা x অক্ষ বরাবর x পরিমাণ যাব এবং y অক্ষ বরাবর যদি y পরিমাণ যাই, তাহলে আমরা যে বিন্দুটা পাবো এটাই হচ্ছে XY বিন্দু। তবে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দুর অবস্থান যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে x অক্ষ বরাবর যাইতে হবে x পরিমাণ এবং y অক্ষ বরাবর y পরিমাণ যাওয়ার পর আমরা কি পাবো? XY বিন্দু পাবো। এখন XY এর পরিবর্তে যদি আমি 2 একটা বিন্দুকে খুঁজে বের করি, 2 x1 2 1 2 যদি একটি বিন্দুকে খুঁজে বের করি, তাহলে x অক্ষ বরাবর 2 এবং y অক্ষ বরাবর 2 পরিমাণ উপরে উঠতে হবে। তাহলে আমি যে বিন্দুটা পাবো এই বিন্দুটা হচ্ছে 2 তাহলে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যদি একটা বিন্দুকে খুঁজে বের করতে চাই, তাহলে x অক্ষ বরাবর যাইতে হবে এবং y অক্ষ বরাবর ততটুক যাওয়ার পরে আমরা যেটা পাবো ওইটাই হবে ওই বিন্দু মান, মানে 2 যদি এখানে আমি x এর মান 2 ধরি তাহলে 2 এবং y এর মান যদি আমি 2 ধরি তাহলে 2 হবে। এই বিন্দুটা হবে 2 মানে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা প্রথমে একটা বিন্দুকে খুঁজে বের করার জন্য x অক্ষ বরাবর যাইতে হবে এবং y অক্ষ বরাবর যাওয়ার পরে আমরা ওই বিন্দুকে খুঁজে পাব। আর পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে হবে, পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে আমাদের পোলার স্থানাঙ্কে একটা বিন্দু থাকবে যাকে বলা হয় পুল বিন্দু। পুল বিন্দু হচ্ছে ছোট একটি ছিদ্র, পুল মানে একটি ছোট ছিদ্র বা গর্ত, তুমি যাই বলো, আর এটার জন্য একটি আদি অক্ষরেখা থাকবে। ঠিক আছে, আমি যেই বিন্দু পর্যন্ত আমি যাব বা ওই বিন্দুকে আমি খুঁজে বের করার জন্য আমি পুল বিন্দুকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট কি করব, একটা নির্দিষ্ট কি করব, থিটা কোণে ঘুরব, নির্দিষ্ট যদি থিটা কোণে ঘুরি, তাহলে আমি যদি এইখানে একটা বিন্দু বাহির করতে চাই, একটা থিটা কোণে কি করব, আমি ঘুরব।
থিটা কোণে ঘোরার পরে আমি ওই বিন্দুর যদি পুল বিন্দু থেকে যখন ওই যে বিন্দু বাহির করব ওই বিন্দু পর্যন্ত যে দূরত্বটা এই যে যোগ করার পর যে দূরত্বটা হবে এই দূরত্বটাকে r দ্বারা প্রকাশ করা হয়। আর এইখানে আমরা যে কোণটা উৎপন্ন হবে এই কোণটা হবে থিটা। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে r থিটা। কার্তেশীয় স্থানাঙ্ক অবস্থায় এর স্থানাঙ্ককে xy দ্বারা প্রকাশ করা হয় এবং পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে r থিটা দ্বারা প্রকাশ করা হয়। কারণ এখানে একটি নির্দিষ্ট কোণে ঘুরতে হবে আর ওই পুল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব যতটুকু ওই পর্যন্ত পরে এই পুল বিন্দু থেকে করতে হয়। এই দূরত্বটা হচ্ছে আর এই নির্দিষ্ট যে কোণে আমরা কি করব ঘুরব ওইটা হচ্ছে থিটা। তাই পোলার স্থানাঙ্কের সময় পোলার স্থানাঙ্ককে প্রকাশ করা হয় r থিটা দ্বারা। এটা হচ্ছে আদি অক্ষরেখার সাথে একটা থিটা কোণে ঘুরতে হবে। থিটা কোণে ঘোরার পরে যখন আমরা ওই বিন্দুর কি করব এই পুল বিন্দু থেকে ওই কোণটা যদি আমরা কি করি ওই বিন্দু পর্যন্ত আমরা যোগ করি তাহলে যোগ করলে যদি ওই বিন্দু এবং পুল বিন্দু একটা সরলরেখা কি হয় সরলরেখার মধ্যে পড়ে তাহলে ওই দূরত্বটা হচ্ছে r এবং ওই নির্দিষ্ট কোণটা হচ্ছে থিটা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন পুল বিন্দু এবং পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্কর জন্য যদি আমরা করি দুইটা বিন্দুর যদি দূরত্ব যদি আমি এই বিন্দুটাকে যদি আমি এইখানে করতাম দুইটা বিন্দুর যদি দূরত্ব সেম একই বিন্দুকে যদি আমরা বাহির করি তাহলে কার্তেশীয়র ক্ষেত্রে x অক্ষ বরাবর যাওয়ার পর y অক্ষ বরাবর উপরে উঠতে হবে আর পোলারের ক্ষেত্রে x অক্ষ বরাবর যাইতে হবে না, শুধু থিটা কোণে ঘুরে ওই বিন্দুতে গেলেই হবে। ঠিক আছে, এখন আমরা যদি কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করতে চাই তাহলে এই কার্তেশীয় স্থানাঙ্কের উপরে যদি এই পোলার স্থানাঙ্কটা আমরা নিয়ে এসে এখানে উপরে বসাই দিই তাহলে এইখানে যেখানে মূল বিন্দুটা হবে মূল বিন্দুটা এখানে পুল বিন্দু হয়ে যাবে। কার্তেশীয় স্থানাঙ্কের যেটা মূল বিন্দু এটা পুল বিন্দু হয়ে যাবে আর x অক্ষ এটা আদি অক্ষ হয়ে যাবে এখানে লেখাটা অনেকটা হয়ে গেছে, এটা কি হয়ে যাবে আদি অক্ষ হয়ে যাবে। আর এখানে যদি এই থিটা কোণে যদি ঘুরে যদি আমরা ওই নির্দিষ্ট বিন্দুতে যেতে চাই তাহলে এটা কি হয়ে যাবে, তাহলে এখানে যেখানে কার্তেশীয় স্থানাঙ্কের ক্ষেত্রে যেখানে এই বিন্দুর স্থানাঙ্ক ছিল xy আর এখন পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে এখানে কত হয়ে যাবে r থিটা। ঠিক আছে, আর এটা কোন দূরত্ব, এটা r দূরত্ব। এখানে যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে আমরা কি করতে পারি পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে পারি। পিথাগোরাসের সূত্রটা হচ্ছে এটা যেহেতু একটা সমকোণ আর তারপরেও এখানে যদি এই থিটা আমরা জানি একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত যে কোনো ওই দুই যে কোণ থাকবে ওই কোণের সাথে আমরা যে কোণকে থিটা বিবেচনা করব সমকোণ ব্যতীত আমরা যে কোণকে থিটা বিবেচনা করব এখানে দুইটা থিটা একসাথে হবে না, আমি একটা থিটা দিলাম। যে কোণকে আমরা থিটা বিবেচনা করব থিটার সাথে সব সময় একটা কি হবে, একটা ভূমি হবে আর একটা অতিভুজ হবে। অতিভুজ তো একটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুই হচ্ছে অতিভুজ আর এই থিটা কোণের সাথে যেহেতু একটা বড় বাহু অতিভুজ তাহলে এটা কি ভূমি। ঠিক আছে, আর এখন যদি আমি এইখানে যদি
কোণ না দেয়া যদি এইখানে দিই তাহলে এটা অতিভুজ আর এটা কত হয়ে যাবে, ভূমি হয়ে যাবে, এটা ভূমি হয়ে যাবে। আর এইখানে যেহেতু থিটা কোণ পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে আছে, তাহলে এটা যেহেতু আর যেহেতু অতিভুজ, তাহলে অতিভুজ এর বর্গ ইকুয়াল টু ভূমির বর্গ প্লাস এটা তো ওয়াই, লম্বের বর্গ। লম্বের বর্গ যদি হয় তাহলে আর ইজিক্যাল টু বা উভয় পক্ষে রুট করে পাই, রুট স্কোয়ারে কাটা বা বর্গমূল করে পাই, তুমি যাই লেখো না কেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে প্লাস মাইনাস দিই না, কারণ এটা একটা দৈর্ঘ্য বোঝাচ্ছে, তাই প্লাস মাইনাস দিয়ে নেই। তাহলে এখানে পোলার স্থানাঙ্কের যেহেতু স্থানাঙ্ক একটা আর এবং আর একটা থিটা, এইখান থেকে কোনো উপায়ে যদি এই জায়গা থেকে যে কোনো উপায়ে যদি আমরা এক্স এবং ওয়াই এর মান জানতে পারি, তাহলে পোলার স্থানাঙ্কের আর এর মান আমরা জানতে পারব। এবং থিটার মান তাহলে দেখা যাক কিভাবে আমরা জানতে পারি। থিটার মান জানার জন্যে আমরা একটি সরল রেখার ঢাল বিবেচনা করব। একটি সরল রেখার ঢাল বিবেচনা করব। আমি মনে করতেছি এটা একটা রেখা। এই রেখাটা কতটুকু খাড়া অথবা কতটুকু ঢালু তা নির্ভর করব আমি যদি এখানে একটা সংখ্যা রেখা অঙ্কন করি। এটা এক্স অক্ষ এবং এটা ওয়াই অক্ষ। এই রেখাটা যদি ওয়াই অক্ষের সমান্তরাল, মানে এইটা বোঝাচ্ছি, এই রেখাটা যত ওয়াই অক্ষের সমান্তরাল হবে, এর ঢাল তত বাড়তে থাকবে। আর এই রেখাটা যত এক্স অক্ষের সমান্তরাল হতে থাকবে, তার ঢাল তত কমতে থাকবে। একটি রেখা যত, এটা যদি আমরা একটা সংখ্যা রেখায় অঙ্কন করি, একটি রেখা, আমি এইটাকে কিন্তু অরিজিনাল রেখা মনে করছি, সরল রেখা, আমি বোঝানোর জন্য একটু করছি আর কি। এই রেখাটা যত এক্স অক্ষের সমান্তরাল হতে থাকবে, তার ঢাল কমতে থাকবে, মানে ঢালু হতে থাকবে, ঠিক আছে। আর যত ওয়াই অক্ষের সমান্তরাল হতে থাকবে, সে তত কি করতে থাকবে, খাড়া হইতে থাকবে। মানে এক্স ওয়াই অক্ষের সমান্তরাল যদি হতে চাই, তাহলে তার ঢাল বাড়তে থাকবে। আর এক্স অক্ষের সমান্তরাল হতে থাকলে তার ঢাল কমতে থাকবে। আর এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজের সাথে সবসময় ভূমি, লম্ব এবং কত ভূমি থাকে, তাহলে এটা থেকে আমি বলতে পারি একটি সরলরেখার ঢাল ভূমি এবং লম্বের উপর ডিপেন্ড করব। তার ঢাল কম না বেশি, এর ভূমির সাথে আর একটা লম্বের সাথে। যদি ভূমির সমান্তরাল হয় তাহলে তার ঢাল কমবে। আর যদি এটা ওয়াইকে যদি আমরা লম্ব ধরি, তাহলে লম্বের যদি সমান্তরাল হতে চাই, তাহলে তার ঢাল বাড়তে থাকবে। আর আমি মনে করতেছি এখন এই সরলরেখার ঢাল ভূমির উপর কেমন প্রভাব ফেলে এবং লম্বের উপর কেমন প্রভাব ফেলে, তা আমরা একটু বোঝার চেষ্টা করব। প্রথমে যেহেতু এটা একটা রেখা, এর আমরা ঢাল নিয়ে আলাপ করব। এখানে যদি আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, এটা সমকোণ, এটাকে আমি ধরতেছি ভূমি। আমি শুধু লম্বের উপর একটি সরলরেখার ঢালের প্রভাব কেমন ফেলতে পারে বা পড়তে পারে তা নিয়ে এখন দেখব। তারপর আমি কি করব, ভূমির উপর দেখব এর প্রভাব কি। ঠিক আছে, আমি এই ভূমিকে কিন্তু ছোট বড় কোনো কিছুই করব না। আমি শুধু এই লম্ব এর উপরে করব। যদি এই লম্বটা যদি আমি একটু কমিয়ে দিই, তাহলে এর ঢালও কমতেছে, কারণ আমি বলছি যত খাড়া হবে তার ঢাল তত বাড়বে। এটা কিন্তু আরো সোয়াইল হইতেছে, মানে ভূমির দিকে আসতেছে, মানে এক অক্ষের দিকে আসতেছে।
ঠিক আছে, আমি এর মান বুঝাচ্ছি না, শুধু এর কতটুকু ঢাল হচ্ছে অথবা কতটুকু খাড়া হচ্ছে আমি তা বোঝাচ্ছি। যদি আরও এর লম্ব কমাই দিই তাহলে এর ঢাল আরও কমতেছে, লম্বও কমতেছে। যদি আরও কমাই দিই তাহলে এর ঢাল কমতেছে, এর ঢাল কমতেছে এবং লম্বও কমতেছে। আমি এরপরে যদি আরও কমিয়ে দিই, এর লম্বও কমতেছে প্লাস ঢালও কমতেছে। তাহলে আর যদি লম্ব বাড়িয়ে দিই তাহলে এর লম্ব বাড়তেছে, ঢাল বাড়তেছে, মানে এটা এই খাড়া হচ্ছে, মনে হয় ওই অক্ষের দিকে, মানে আমি খাড়াকে ওই অক্ষের সাথে আমি তুলনা করতেছি আর ঢালুকে এক্স অক্ষের সাথে তুলনা করছি। তাহলে আমি যত এই লম্ব বাড়িয়ে দিতেছি তত এর ডাল মানে খাড়া হয়ে সে ওয়ের দিকে আসতেছে, ওয়ের দিকে আসতেছে। মানে এর লম্ব যত বাড়তেছে ঢাল তত বাড়তেছে, বা লম্ব যত কমতেছে তার ঢাল তত কমতেছে। মানে লম্বের সাথে সাথে সে বাড়ে, সে সাথে সাথে কমে। তাহলে আমরা একটি জিনিস বলতে পারি, ঢাল সমানুপাতিক লম্ব, অর্থাৎ সমানুপাতিক হলো এমন একটা যে সাথে সাথে কমে বা সাথে সাথে বাড়ে। আর ব্যস্তানুপাতিক হচ্ছে বাড়ার সাথে, যখন বাড়বে সে কমবে অথবা যখন কমবে সে বাড়বে। ঠিক আছে, তাহলে এই ঢালটা লম্বের সাথে সাথে কি কমে বাড়ে, তাহলে ঢাল সমানুপাতিক লম্ব। আমরা একটা সমীকরণ দিতেও পারি, একটা সমীকরণ দিয়ে রাখলাম। তারপর আমি এখন দেখব এই ঢালটা ভূমির উপর কিরূপ প্রভাব ফেলে। ভূমির উপর যদি করি, এখানে একটু মুছে নিই, এটা যেহেতু ঢাল, ঠিক আছে, এটার সমকোণী যদি মনে করি তাহলে এটা লম্ব আর এটা ভূমি। ঠিক আছে, আমি এখন লম্ব ঠিক রাখবো, ভূমি কমাবো, ভূমি কমাইতেছি, ভূমি কমাইতেছি, ভূমি কমাইতেছি, ভূমি কমাইতেছি, ভূমি কমাইতেছি। যত আমি ভূমি কমাইতেছি ডাল তত সে কি হচ্ছে, খাড়া হইতেছে, ভূমি কমতেছে। আর এটা কিন্তু এই দৈর্ঘ্য বাড়তেছে এটা না, এই ডাল মানে এই রেখাটা তত খাড়া হচ্ছে, মানে ওই অক্ষের দিকে সমান্তরালের দিকে সে যাচ্ছে, মানে সে ওই অক্ষের দিকে যাচ্ছে। তাহলে এর ভূমি কমতেছে, এর ঢাল বাড়তেছে, ভূমি কমতেছে, এর ঢাল বাড়তেছে, ভূমি কমতেছে, এর ঢাল বাড়তেছে, ভূমি কমতেছে, এর ঢাল বাড়তেছে। তাহলে এটা কি জিনিসটা, ভূমি যে সময় কমে ওর ঢাল তত বাড়ে। তাহলে এখানে তো ব্যস্তানুপাতিক হারে সে ওর পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা আর একটা লিখতে পারি, ঢাল ব্যস্তানুপাতিক ঢাল ব্যস্তানুপাতিক মানে কত, ভূমি। কারণ এখানে যত ঢাল বাড়ে তার ভূমি কমে, আর যত ভূমি বাড়বে ওর ঢাল তত কি হবে, এটা আরও সে ঢালু হচ্ছে। যত ভূমি বাড়বে সে তত ঢালু হচ্ছে, তার যত ঢাল কমতেছে, ঢাল কমতেছে মানে এক অক্ষের সমান্তরাল হচ্ছে, ভূমি সমান্তরাল হচ্ছে, তখন ওর ঢাল কমতেছে, ভূমি বাড়তেছে। আর ঢাল বাড়তেছে মানে ভূমি একদম কমতেছে। যত খাড়া হচ্ছে সে ভূমি তত কমতেছে। তাহলে ঢাল সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, 1/ভূমি, মানে এখানে ঢালটা ভূমির ব্যস্তানুপাতিক হারে কি করতেছে, কমতেছে বা বাড়তেছে। ঠিক আছে, আর সমানুপাতিক হারে লম্ব বাড়তেছে, সাথে সাথে বাড়লে বাড়ে, কমলে কমে। আর এখানে ঢাল যে সময় বাড়ে তখন ভূমি কমে, আর যে সময় ভূমি বাড়ে তখন ঢাল কমে, মানে ব্যস্তানুপাতিক হারে। তাই ঢাল ব্যস্তানুপাতিক 1/ভূমি। ঠিক আছে, তাহলে 1 এবং 2 নং থেকে আমরা কি এই 1 এবং 2 নংয়ের ডান পক্ষ কি পাইতেছি, ডান পক্ষ আমরা পাচ্ছি ঢাল। তাহলে এটাকে আমরা লিখতে পারি ঢাল সমানুপাতিক
লম্ব বাই ভূমি, ঢাল সমানুপাতিক লম্ব বাই ভূমি বা ঢাল সমানুপাতিক টেন থিটা। কারণ লম্ব বাই ভূমি আমরা জানি কি, লম্ব বাই ভূমি আমার কি জানি, 10 x টেন থিটা যাই হোক, তাহলে ডালটা কার সমানুপাতিক, টেন থিটার সমানুপাতিক। যদি ডালটা যদি টেন থিটার সমানুপাতিক হয় তাহলে আমরা আগের আলোচনায় চলে যাব। ঠিক আছে, আগের আলোচনায় যদি চলে যাই তাহলে আগের আলোচনায় আমরা চলে আসছি। এখানে হচ্ছে আগের আলোচনা ছিল, এখানে কার্টেসীয় স্থানাঙ্কে যেখানে মূল বিন্দু ছিল, পোলার স্থানাঙ্কে সেখানে পোল বিন্দু, এবং যেখানে এক্স অক্ষ ছিল এখানে আদি অক্ষ ছিল। এটা পোলার স্থানাঙ্কে নাকি এটা আদি অক্ষ। ঠিক আছে, আদি অক্ষ যদি হয়, আর এইখানে আমাদের এই চিত্রটা যদি বলো একটু বড় করে আমরা লিখব, ঠিক আছে, এটা থিটা, এটা আর এক্স, এটা ওয়াই, এটা আর, এটা থিটা, এটা ওয়াই, এটা এক্স। দেখো তো এইখানে এই কোণের ঢাল যদি কমে, এই ঢাল, এটা যদি আমরা, এটা ঢাল যদি হয়, এইটা ঢাল যদি কমে, এর থিটার মান কমতেছে। আর ঢাল যদি বাড়ে, মানে এই যে এইটা আমি ঢাল মনে করতেছি, এই থিটা, ঠিক আছে, আর ঢাল বাড়াইতেছি, থিটা বাড়তেছে, ঢাল বাড়াইতেছি, থিটা বাড়তেছে, ঢাল বাড়াইতেছি, থিটা বাড়তেছে। তাহলে এই থিটাটা এই ঢালের উপর নির্ভর করতেছে না। থিটা যদি বাড়ে ঢাল বাড়ে, থিটা কমলে ঢাল কমে। তাহলে এইখানে থিটা কার উপর নির্ভর করতেছে, থিটা নির্ভর করতেছে ঢালের উপর। আর আমাদের এইখানে যে আমরা দেখছিলাম ওইখানে থিটা নির্ভর করে টেন থিটার উপর, যেখানে থিটা এক জায়গায় ঢাল নির্ভর করে, ঢাল সমানুপাতিক টেন থিটা, আর এখানে থিটাটা ঢালের উপর নির্ভর করে। তাহলে আমরা এই টেন থিটার মাধ্যমে কি করতে পারবো, ঢাল নির্ণয় করতে পারবো। যদি ঢাল নির্ণয় করতে পারি, আবার কথাটা আমি রিপিট করছি, যেহেতু ঢাল টেনের সাথে সমানুপাতিক, টেনের সাথে সম্পর্ক, আর এই থিটাটাও কি টেনের সাথে সম্পর্ক, না এই থিটাটা, সরি, এই থিটাটা ঢালের সাথে সম্পর্ক। তাহলে আমরা ঢাল টেন থিটার মাধ্যমে কি করতে পারি, নির্ণয় করতে পারি। তাহলে টেন থিটা ইজিক্যাল টু, সুতরাং টেন থিটা ইজিক্যাল টু কত, টাকা লইয়া বাগিল লম্ব বাই ভূমি বা ওয়াই বাই এক্স। ঠিক আছে, ওয়াই বাই এক্স যদি হয়, ওয়াই বাই এক্স যদি হয়, বা থিটা ইজিক্যাল টু 1/10 ওয়াই বাই এক্স, বা থিটা ইজ ইকাল টু 10 ইনভার্স ওয়াই বাই এক্স। আর এইখানে আর একটা সূত্র ছিল, আমি মুছে ফেলছি, এই সূত্রটা লিখতেছি, আর ইজ ইকাল টু √x² প্লাস y²। এইখানে আমরা এই চিত্র থেকে যে কোনো উপায়ে যদি এক্স এবং ওয়াই এর মান জানতে পারি, তাহলে এইখানে যদি এক্স এবং ওয়াই এর মান বসিয়ে দেই, তাহলে কার্টেসীয় স্থানাঙ্কে ব্যবস্থায় আর এর মান জানতে পারবো। আর যদি এক্স এবং ওয়াই এর মান যদি এই সমীকরণে বসিয়ে দেই, তাহলে কার্টেসীয় স্থানাঙ্কের যে কোণ বা থিটার মান, ওইটা আমরা জানতে পারবো। ঠিক আছে, যদি জানতে পারি, তাহলে কোন উপায়ে যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা আর এবং থিটার মান জানতে পারবো। আর যদি
কোনো উপায়ে আমরা আর এবং থিটার মান জানতে পারি, তাহলে এক্স এর মান জানতে পারবো না। তাহলে এক্স এর সম্পর্কটা আমরা কার্তেশীয় স্থানাঙ্কে এক্স ওয়াইটাকে আমরা কীভাবে প্রকাশ করব, তাই একটু দেখি এই পাশে। ঠিক আছে, যদি এই পাশে দেখি তাহলে হবে এইখানে, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ভূমি এক্স, লম্ব ওয়াই এবং অতিভুজ আর দেওয়া আছে, তাহলে আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাতের প্রথমে সাইন থিটা ইজিক্যাল টু কত, সাধু লম্বিত অম্বিত কলকাতায় ভ্রমণে আসিয়া টাকা লইয়া বা গেল। এটা তোমরা যেইভাবে মনে রাখো এটা তোমাদের ব্যক্তিগত বিষয়, আমার কাছে এটা ভালো লাগে তাই বললাম। সাধু লম্বিত অম্বিত, লম্ব বাই অতিভুজ, লম্বিত মানে এখানে কত ওয়াই, আর অম্বিত মানে অতিভুজ, আর এখানে ওয়ান আছে, তাহলে আমরা কি করব, গুণ করে দেই। আর সাইন থিটা ইজিক্যাল টু ওয়াই, বা ওয়াই ইজিক্যাল টু আর সাইন থিটা। এখন যদি আমরা আর এবং থিটার মান জানি তাহলে ওয়াই এর মান জেনে গেলাম। আবার আর একটি লিখব কস থিটা মানে কলকাতায় ভ্রমণে আসিয়া, ভ্রমণে মানে এই যে ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি হচ্ছে এক্স এবং অতিভুজ হচ্ছে কত আর, বা ইমপ্লাইজ দ্যাট আর কস থিটা ইজিক্যাল টু এক্স, বা এক্স ইজিক্যাল টু আর কস থিটা। আর আমরা যদি কোনো উপায়ে আর এবং কস থিটার মান জানা থাকে তাহলে এক্স এর মান আমরা পেয়ে যাব, কার্তেশীয় স্থানাঙ্কে এক্স এর মান পেয়ে যাব। আর এখানে আর এবং থিটার মান আমরা যদি জানি তাহলে কার্তেশীয় স্থানাঙ্কের ওয়াই এর মান আমরা পেয়ে যাব। আর এইটাই হচ্ছে এই দুইটা সূত্র এবং এই সূত্র এবং এই সূত্র, এই চারটাই হচ্ছে আমরা যদি কার্তেশীয় স্থানাঙ্কের মান জানি তাহলে পোলার স্থানাঙ্কের মান বাহির করতে পারবো। আর যদি পোলার স্থানাঙ্কের মান আমরা জানি তাহলে কার্তেশীয় স্থানাঙ্কের মান আমরা বাহির করতে পারবো। আর এই চারটা সমীকরণে হচ্ছে পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। এখন আমরা দেখব একটি জটিল সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে এর মডুলাস এবং আর্গুমেন্ট কিভাবে নির্ণয় করে। মডুলাস এবং আর্গুমেন্ট যদি একটা সংখ্যা এরকম জটিল সংখ্যা হয়, 1+i এর মডুলাস এবং আর্গুমেন্ট ARG, এটা লিখে আর্গুমেন্ট বাহির করো। তাহলে মডুলাস আমরা গত ক্লাসেও দেখছি, তবে আজকেও দেখব, কোনো সমস্যা নাই। তাহলে মডুলাস এবং আর্গুমেন্টের জন্য আমরা ধরি z ইজিক্যাল টু 1+i, বা মডুলাস ইজ ইকাল টু 1, z মডুলাস ইজ ইকাল টু এত, বা মডুলাস z ইজ ইকাল টু, মডুলাসের জন্য আমরা জানি বাস্তব অংশের বর্গ প্লাস অবাস্তব অংশের বর্গ। অবাস্তব মানে আয়ের সহগ এখানে কেউ নেই, তাহলে কমপক্ষে 1 আছে, কারণ প্রত্যেকটা সংখ্যার সাথে এক গুণ আকারে আছে, এক পাওয়ার আকারে আছে, এক ভাগ আকারে আছে। ঠিক আছে, তাহলে √1+1 √2, এটাই হচ্ছে এর মডুলাস। সুতরাং তুমি লিখতে পারো, সুতরাং z এর মডুলাস ইজিক্যাল টু √2, এটাই উত্তর। আর আর্গুমেন্টের বাংলা হচ্ছে পূর্ণাঙ্ক। আমি মাত্র দেখছি থিটা ইজিক্যাল টু tan ইনভার্স y/x, tan ইনভার্স y/x। একটি জটিল সংখ্যাকে যদি আমরা z ইজিক্যাল টু x প্লাস i দ্বারা প্রকাশ করি তাহলে এর কত পূর্ণাঙ্ক বা আর্গুমেন্ট হবে থিটা ইজিক্যাল টু
টেন ইনভার্স অবাস্তব অংশ ডিভাইডেড বাই বাস্তব অংশ। যদি জেড ইজিক্যাল টু 3+i5 হয় তাহলে এর পূর্ণাঙ্ক থিটা ইজিক্যাল টু কত হবে? টেন ইনভার্স কত অবাস্তব অংশ ডিভাইডেড বাই বাস্তব অংশ। যদি জেড ইজিক্যাল টু 2+2i হয় তাহলে এর পূর্ণাঙ্ক হবে থিটা ইজিক্যাল টু টেন ইনভার্স অবাস্তব অংশ ডিভাইডেড বাই বাস্তব অংশ, বা টেন ইনভার্স 1, বা টেন ইনভার্স আর 1 কত একটু বলো। টেন ইনভার্স, আর ওইখানে যেহেতু আমরা 10 এর মান জানি না তাই এক করি নাই। টেন ইনভার্স আর 10 কত ডিগ্রির মান 1, 10 45 ডিগ্রির মান 1, তাহলে 10 ইনভার্স কাটা গেছে π/4, এটাই হয়ে গেছে তার পূর্ণাঙ্ক। ঠিক আছে, আর্গুমেন্টের বাংলা হচ্ছে পূর্ণাঙ্ক। তাহলে আমরা যেহেতু যে এক্সাম্পলটা দেখছিলাম 1+i এর মডুলাস এবং আর্গুমেন্ট বাহির করো, তাহলে জেড এর মডুলাস কত হয়েছে? √2। তাহলে এবং আর্গুমেন্ট এবং জেড এর আর্গুমেন্ট থিটা ইজিক্যাল টু টেন ইনভার্স অবাস্তব অংশের সহগ, অবাস্তব অংশের সহগ হচ্ছে 1 আর বাস্তব অংশের সহগ 1/1, বা টেন ইনভার্স 1, বা টেন ইনভার্স আর কত ডিগ্রির মান 1, 10 45 ডিগ্রির মান 1, বা 10 ইনভার্স কাটা গেছে π/4। এটাই হচ্ছে জেড এর আর্গুমেন্ট বা পূর্ণাঙ্ক। আর এটাকে এভাবেও প্রকাশ করা হয় ARG অফ জেড, মানে জেডের, সুতরাং জেডের আর্গুমেন্ট সমানে তো, আর এটা পূর্ণাঙ্ক যে কত থিটা দেওয়া প্রকাশ করা হয়, আর তুমি যদি এটা লেখো এটাও লিখতে পারবা। আর এখানে দুইটি কথা আছে, একটি কথা হচ্ছে এটা হচ্ছে জেডের মুখ্য আর্গুমেন্ট, আর একটা আছে সাধারণ আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্ট মানে একটা মানই শো করবে, আর সাধারণ আর্গুমেন্ট শুধু একটা না, অনেক কিছু করতে পারে, এটা আমরা দেখতেছি। তাহলে লিখব, সুতরাং জেডের মুখ্য আর্গুমেন্ট ইজ ইকাল টু π/4। সুতরাং জেডের সাধারণ আর্গুমেন্ট ইজ ইকাল টু 2nπ প্লাস π/4। আর এখানে n, যেখানে n ইজ ইকাল টু 0, +-1 +-2 ডট ডট চলতে থাকবে। এই সকল মানের জন্য সাধারণ আর্গুমেন্ট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা আরেকটি জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় দেখব, তারপর আমাদের ক্লাস শেষ হবে ইনশাআল্লাহ। এটার জন্য আমরা একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল হচ্ছে 1+i এর মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করো। আসলে 1+i এরকম যেহেতু একটি জটিল সংখ্যা যদি আরেক জটিল সংখ্যাকে আরেকটি জটিল সংখ্যার মাধ্যমে ভাগাকার থাকে, তাহলে তাকে a+ib আকার অথবা x+ii আকারে বানিয়ে নিতে হবে। অর্থাৎ a+ib আকার অথবা x+ii আকার হচ্ছে এখানে জটিল সংখ্যার মধ্যে শুধু একটা জটিল সংখ্যার একক একটি থাকতে হবে, আর এখানে জটিল সংখ্যার একক দুইটা, তাই এটা হবে না। তাই আমাদের এটাকে এমন ফরম্যাটে লিখতে হবে, ধরি z ইজ ইকাল টু 1-i ডিভাইডেড বাই 1+i। যেহেতু একটি জটিল সংখ্যাকে আর একটি জটিল সংখ্যার ভাগাকারে আছে, তাহলে আমরা এটার জন্য আমরা জানি যদি একটি জটিল সংখ্যাকে আর একটি জটিল সংখ্যা দ্বারা ভাগাকারে থাকে, তাহলে ওই জটিল সংখ্যাটাকে যদি একটা ভগ্নাংশ মনে করি, তাহলে উপরেরটা হচ্ছে লব আর নিচেরটা হচ্ছে হর, আর হরের কনজুগেট দ্বারা উপরে নিচে গুণ করে a+ib আকার
বানাইতে হয় তাহলে আমরা এ প্লাস আই বি আকার আগে বানানোর চেষ্টা করি, তারপর মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করব। 1 মাইনাস আই 1 প্লাস আই গুণ দিব এর কনজুগেট, তাহলে এর কনজুগেট কত 1 মাইনাস আই, এর কনজুগেট হচ্ছে 1 মাইনাস আই। যদি 1 মাইনাস আই হয় তাহলে এই 1 দিয়ে এইটাকে পুরো করব, এই 1 দিয়ে 1 মাইনাস আইকে গুণ করবো, আবার মাইনাস আই দেয়া কত 1 মাইনাস আইকে 6 ক্লাস 6 নেমে আমি গুণ করতেছি, আর নিচে এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু 1 দিয়ে 1কে গুণ করলে 1, আর 1 দিয়ে আইকে গুণ করলে মাইনাস আই প্লাস আই মাইনাস আই, আর মাইনাসে প্লাস আই এবং আই স্কোয়ার, আর এখানে 1 স্কোয়ার সমান 1, আর আই স্কোয়ার 1 মাইনাস 2i আই স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস 1 প্লাস 1, যেহেতু আই স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস 1, এই যে আই স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস 1 বসে, স্যার এখানে আই স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস 1 প্লাস 1, তাহলে এখানে মাইনাস 1 প্লাস 1 কাটা যাবে, এখানে হচ্ছে মাইনাস 2i ডিভাইডেড বাই 2 যদি আমরা কেটে দিই তাহলে থাকতেছে কত মাইনাস আই। তাহলে এখানে কি এটা এ প্লাস আই বি আকার হয়েছে? হ্যাঁ অবশ্যই এ প্লাস আই বি আকার হয়েছে। এখানে আমরা জেড ইজিক্যাল টু মাইনাস আই বা জেড ইজিক্যাল টু প্লাস আই মাইনাস 1, হ্যাঁ এ প্লাস আই বি আকার এখন তো হয়েছে, হ্যাঁ এ প্লাস আই বি আকার হয়েছে। তাহলে এখন লিখব, এখন জেডের মডুলাস, জেডের মডুলাস ইজিক্যাল টু জেড মডুলাস ইজিক্যাল টু 0 প্লাস 1 মডুলাস দিলাম, ঠিক আছে। মডুলাস যদি আমরা উঠিয়ে দিই তাহলে রুট ওভার বাস্তব অংশের বর্গ প্লাস কত অবাস্তব অংশের বর্গ, বা রুট ওভার 0 প্লাস 1, কারণ মাইনাসের উপরে পাওয়ার 2 মানে তাহলে প্লাস হয়ে যাবে 1 বা রুট ওভার 1 বা কত 1, এটাই হচ্ছে জেডের মডুলাস। তাহলে জেডের আর্গুমেন্ট কত হবে? জেডের আর্গুমেন্ট হবে এবং জেডের আর্গুমেন্ট হবে এবং জেডের আর্গুমেন্ট থিটা ইজিক্যাল টু বা এ আর জি অফ জেড, তুমি যাই লেখো কোনো সমস্যা নেই, টেন ইনভার্স অবাস্তব অংশ ডিভাইডেড বাই বাস্তব অংশ, ঠিক আছে। তাহলে টেন ইনভার্স কত কোনো কিছু বাই 0 অসংজ্ঞায়িত, আর 10 অসংজ্ঞায়িতর মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 10 ইনভার্স কাটা গেলে π/2, এটাই হচ্ছে জেডের আর্গুমেন্ট। তুমি যদি লেখো সুতরাং জেডের মুখ্য আর্গুমেন্ট সুতরাং জেডের মুখ্য আর্গুমেন্ট এ আর জি জেড মানে মুখ্য আর্গুমেন্ট ইজ ইকাল টু π/2 এবং সাধারণ আর্গুমেন্ট, সুতরাং জেডের মুখ্য না, এখানে আমরা সাধারণ লিখব, সাধারণ আর্গুমেন্ট এ আর জি জেড ইজ ইকাল টু 2n π প্লাস π/2, যেখানে আমরা লিখে দিব যেখানে n ইজ ইকাল টু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ডট ডট চলতে থাকবে। এটাই হচ্ছে মুখ্য মানে একটা মান বোঝাবে এবং সাধারণ মানে এখানে অনেকগুলো মান বোঝাবে, এই জন্য এটাকে এভাবে লেখা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।